আসসালামু আলাইকুম। এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। প্রিয় দর্শক, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ব্যাংক কালকে প্রজ্ঞাপন জারি করেছে। সে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলে দিয়েছে যে কেস টু কেস বেসিসে যেসব ব্যাংক, মাত্র 10টা ব্যাংকের, এর মধ্যে 2টা ওনারা অ্যাডজাস্ট করেছে অলরেডি, আর 8টা ব্যাংক কেস টু কেস বেসিসে ওনারা অ্যাডজাস্ট করার সুযোগ করে দিচ্ছেন। এবং আরেকটা মজার জিনিস করেছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের এক এক রকম অসুবিধা আছে এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন কোনো ব্যাংক সেল প্রেশার দিতে পারবে না বাজারে, কোনো শেয়ার বিক্রি করতে হবে না। যাই হোক, আমরা এ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন অধ্যাপক এম এ শাহজাহান মিনা, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আর একজন আছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ ফুরকান উদ্দিন এফসিএ, উনিও পুঁজিবাজারের সঙ্গে অনেক দিন সম্পৃক্ত। আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপনটা দিলেন, সেই প্রজ্ঞাপনে স্পষ্ট বলেছেন যে যারা এক্সপোজড হয়েছে আবার ইকুইটিতে কনভার্ট করবেন আর শেয়ার বিক্রি করতে হবে না। আপনার কাছে কীভাবে মানে কীরকম পজিটিভ মনে হচ্ছে? বাজার তো আজকে পজিটিভভাবে অ্যাক্ট করতেছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা দীর্ঘ প্রতীক্ষিত একটি বিষয়, কিন্তু রাইট, আমরা গত 4-5 বছর ধরে এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলে যাচ্ছি। আমরা যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কথা বলছি, প্লাস মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে, ব্রোকারেজ হাউসগুলি থেকে এই কথা কিন্তু বারবার বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নরের কাছে যে কথাগুলি অনেকবার বলা হয়েছে, এবং তারপরে আমরা এটা এর মাঝে একবার শুনেছিলাম যে এরকম এই এক্সপোজার লিমিটেড অ্যাডজাস্টমেন্টের সময়টা পিছানো হবে, এরকম একটা পজিটিভ আভাস কিন্তু আমরা পাচ্ছিলাম। কিন্তু গতকালকে আমরা সেটা একটা প্রতিফলন দেখলাম। তা এটা আমি প্রাথমিকভাবে এই কথাটি বলবো যে এটা অবশ্যই একটা পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে, এবং যেটা আজকে আমরা ট্রেডিংয়ের মাধ্যমে সেটা দেখছি যে আজকে দেখেন প্রায় 70 পয়েন্টের উপরে আমাদের প্লাস চলে আসছে। এটা আমি বলে যে একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তটি হওয়া উচিত ছিল অনেক আগে। তাহলে কিন্তু এই যে বাজারে আস্তে আস্তে বিনিয়োগকারীদের আস্থাটা নষ্ট হয়ে যাচ্ছিল, এটা কিন্তু হয়েছে যেহেতু অনেক দিন ধরে এরকম একটা জিনিস আমরা আশা করছিলাম, কিন্তু হয়নি বলে আস্থাহীনতা সৃষ্টি হয়েছিল। যা হোক, তবু কালকে এটা হওয়ার ফলে আমরা দেখছি মোটামুটিভাবে একটা পজিটিভ ইফেক্ট আসছে, এবং আমরা খবরাখবর নিয়ে যেটা জানতে পারলাম যে আজকে কোনো মানে সেল প্রেশার নেই। বায়ার আছে কিন্তু পারচেস করার জন্য, সেল করার জন্য কোনো সেলার নেই। এটাও কিন্তু আসলে আমি আরেকটা জিনিস একটু বলেন, সেটা যে আপনি যে কথাটা বললেন যে আরেকটা দিক কিন্তু আছে, সেটা কিন্তু যে ক্যাপিটাল যেটাকে বলা হয়েছে, তাদেরকে রেইজ করতে বলা হয়েছে, বা তাদের ক্যাপিটাল, তাদের যে লোনটা আছে সেটাকে ক্যাপিটালে পেইড আপ ক্যাপিটালে কনভার্ট করা, অর্থাৎ এটা একটা পজিটিভ দিক। কিন্তু আমার মনে হয় আরও কিছু কিছু বিষয় অস্পষ্টতা আছে, সেগুলো আরও স্পষ্ট করতে হবে বিনিয়োগকারীদের সামনে। আচ্ছা, আপনি কিভাবে দেখছেন? আমি একটু অ্যানালিটিক্যালি বলি। আচ্ছা, আমি সাধুবাদ জানাই বাংলাদেশ ব্যাংকে, অ্যাটলিস্ট ডে অ্যান্ড ডে তারা বুঝতে পেরেছে যে কিছু একটা তাদেরকে বলতে হবে। সো এত দেরি কেন লাগলো, এতটা কাতুকুতু কেন দিতে হলো, সেটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ একটা দেখেন, আপনি খেয়াল করে দেখেন, পুঁজিবাজার তো একটা ইম্পর্ট্যান্ট সেগমেন্ট অফ দি ইকোনমি। ব্যাংক যেরকমভাবে একটা ইম্পর্ট্যান্ট সেগমেন্ট, বাজারটাও একটা ইম্পর্ট্যান্ট সেগমেন্ট। আচ্ছা, একটু রাখি, আপনি যেভাবে বুঝেন পুঁজিবাজার একটা ইম্পর্ট্যান্ট সেগমেন্ট, এটা কি আমাদের নীতি নির্ধারকরা এইভাবে বুঝে? ওনারা তো আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বুদ্ধিমান, বোঝাতে উচিত। এই দুরবস্থা হয়, বোঝাতে উচিত। এখন কথা হলো কীভাবে বুঝছেন, সেটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন যে জিনিসটা আমি বলার চেষ্টা করছি যে অ্যানালাইটিক্যালি, সেটা হলো যে আমার সমস্যা কী ছিল, সময়সীমা বাড়ানো। আমি অবশ্যই বাংলাদেশ ব্যাংক সময়সীমা না বাড়িয়ে দিয়ে তার যে নীতিগত পরিবর্তন যেটা তারা করতে চাচ্ছে, সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। কারণ যদি স্ট্রেট ওয়েতে সময়সীমাটা 2 বছর সমান বাড়ায় দিত, তখন পরবর্তীতে ওই একই রকম সময় আবার একই রেজাল্ট কিন্তু আবার আসতো। সো রেদার এখন যে পলিসি দিয়ে যদি একটা দীর্ঘমেয়াদী যে পরিবর্তন আনার চেষ্টা করছে তারা, এটা একটা ভালো দিক। বাট পরিবর্তনগুলো যখন তারা আনছে, সেই জায়গাগুলোতে আমার কিছু কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন, তারা বলেছে ক্যাপিটাল বাড়াও, বাট ক্যাপিটাল বাড়াতে গিয়ে তারা বলেছে
তাদের বোর্ড অফ ডিরেক্টরসের অনুমোদন নিতে হবে, নিয়ে দেন বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে। প্রশ্ন হলো যে তার প্রত্যেকটা ব্যাংকের সাবসিডিয়ারি যে মার্চেন্ট ব্যাংকগুলো আছে তাদের বেশিরভাগই 98 থেকে 99% ওন করে ব্যাংক। তাহলে ব্যাংক কিন্তু পেইড আপ ক্যাপিটাল দিলে তাহলে ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর সেটাকে এগ্রি করবে কি না? আচ্ছা, তাহলে না করবে কেন? কারণ সে তো অসুবিধায় আছে। কোন বোর্ড? বোর্ড তো দুটো এখানে, ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস, সাবসিডিয়ারি বোর্ড একটা, আরেকটা বোর্ড হচ্ছে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস। কারণ আপনাকে তো ক্যাপিটালটা তো দিবে ব্যাংক, নিবে হইলো সাবসিডিয়ারি, তাই তো? ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল তো আর বাড়াইতে বলা হয় নাই, সাবসিডিয়ারি ক্যাপিটাল বাড়ানো হবে এরকম টাইপের একটা কথা বলা হচ্ছে, অথবা কনসোলিডেটেড ক্যাপিটালটা বাড়ানো হবে। তাহলে প্রশ্ন হলো যে ব্যাংক বোর্ড অফ ডিরেক্টরসের উপরে কিন্তু আলটিমেটলি দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক। তার সার্কুলারের মধ্য দিয়ে কিন্তু সরাসরি এটাকে বলে দেয় নাই। তাহলে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসের অবশ্যই ইম্পর্টেন্ট লাগে, কারণ ক্যাপিটাল বাড়াইতে গেলে তার টাকা যেহেতু আমি তো চিন্তা করবো, এটাই স্বাভাবিক, সেই জন্য ব্যাংক বোর্ড অফ ডিরেক্টরসের একটা ইস্যু আছে। কিন্তু সেটা না করে যদি বলা হতো যে ঠিক আছে পেইড আপ ক্যাপিটাল বাড়াও রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে, যেভাবে তারা বলেছিল 25% করো এটার, তাহলে সেখানে যখন বোর্ড অফ ডিরেক্টরসের পারমিশন লাগে নাই কমানোর জন্য, আমার ইনভেস্টমেন্ট, আমার টাকা আমি কোথায় ইনভেস্টমেন্ট করবো সেটাকে রেগুলেট করার জন্য রেগুলেটরের যখন লাগে নাই, তাহলে এখানে কেন রেগুলেটর বোর্ড অফ ডিরেক্টরসের পারমিশনটা লাগলো? এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো তারা বলেছে যে ইনভেস্টমেন্ট আপনার ডেফিনেশনটা, যে তাদের যে ডেফিনেশনের যে জায়গাটাকে, এটাকে কিন্তু তারা তাদের প্রজ্ঞাপনে ক্লিয়ার করে নাই। এটা খুবই দরকার ক্লিয়ার করা। এই জিনিসটাতে আমি শেয়ার করি আপনার সঙ্গে যে এক্সপোজারের যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টগুলো রিস্ট্রাকচারিংয়ের জন্য ওনারা আলোচনায় আসতেছেন। মোস্তাক ভাই, আমি যতটুকু শুনেছি বা দেখেছি, আমি কিন্তু প্রজ্ঞাপনে এরকম কিছু দেখি নাই। মেবি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এরকম কিছু একটা শুভঙ্কর সাহা সাহেব বলেছেন। এই বলার তো আসলে খুব একটা গুরুত্ব বিয়ার করে না, বিকজ অফ দ্যাট শুভঙ্কর সাহা ইজ নট দ্য ডিসিশন মেকার, হি ইজ এ স্পোকসম্যান। উনি উত্তর বলেছেন, করেছেন। একটা টেলিফোন দিয়ে নিয়ে একটা অনেকক্ষণ ধরে অপেক্ষা। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে 2009-10 সালে যখন বাজারে 10 নামে, তখন বলা হয়েছিল যে আমাদের যে পরিমাণ ডিমান্ড সেই পরিমাণ সাপ্লাই নেই। এখন প্রশ্ন হচ্ছে বাজারে এই দুর্যোগ মুহূর্তে কি আমাদের ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে বলা হয় যে আপনারা ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করেন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে বাজারে তাহলে কি অনেক খারাপ কোম্পানি আছে, তাহলে এই খারাপ কোম্পানিগুলোকে বাজারে কেন নিয়ে আসা হয়, এর জবাবটা কে দিবে? সুন্দর প্রশ্ন করেছেন, যেটা আমি বলছিলাম, খুব সুন্দর প্রশ্ন করেছে। আমি উত্তরটা থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য। তাহলে উনি যেটা এখন প্রশ্ন হলো যে আপনার যখন তারা বলছে যে এই ডেফিনিশনটা যদি চেঞ্জ করা না হয়, এটা ইমিডিয়েট করা দরকার, ইমিডিয়েট, এবং সেটা ইমিডিয়েট একটা অ্যাকশনে আসা উচিত বাংলাদেশ ব্যাংকে। অ্যান্ড ফাইনালি না, থার্ড পয়েন্ট ইজ যে তারা ক্যাপিটালটাকে সমন্বয় করে বাজারে বিক্রির চাপটা কমিয়েছে। বাজারের বর্তমান অবস্থায় দুইটা জিনিস করতে হবে, একটা হলো বিক্রির চাপ কমাতে হবে, আর একটা হলো ডিমান্ড তৈরি করতে হবে। আর ডিমান্ড তৈরি করার জন্য ফ্রেশ টাকা বাজারে ঢুকতে হবে, ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে, তাই তো? তাইলে আপনি খেয়াল করে দেখেন, আমার 30টা ব্যাংকের মধ্যে 20টা ব্যাংকের 23.2% এক্সপোজার, অর্থাৎ তার ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি আছে 1.8%। 1.8% যে মার্জিনাল জায়গা আছে, এখান থেকে অনেকগুলি ব্যাংকই নতুন করে ইনভেস্টমেন্টে আসতে সাহস পাবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো বাকি 8টারও তো সেই ক্যাপাসিটি নাই। তাইলে আমি কিন্তু বিক্রির চাপ কমালাম, আমি ডিমান্ড তৈরি করি নাই। ডিমান্ডটা তৈরি করতে গেলে আমাকে ডেফিনেশনটা চেঞ্জ করতে হবে। এখানে একটা কথা এবং সেটা ইমিডিয়েট। এখানে একটা কথা আছে না, শুধুমাত্র আপনার বিক্রির চাপ তো কম, আর সঙ্গে সঙ্গে ডিমান্ড তো অলরেডি ক্রিয়েট হয়েছে। কীভাবে ক্রিয়েট হয়েছে আজকে দেখেন বাজারের অবস্থানটা। ঠিক সিমিলারলি যারা ওয়েট করতেছিল যে একটা জুজুর ভয়ে যে ইনস্টিটিউশনের সেল আসতেছে, এই ভয়ে অনেকে মনস্তাত্ত্বিক ব্যাপারটা থেকে দুর্বৃত হয়েছে। এক্স্যাক্টলি সেটা হলো আপনি যে বলেছেন দিস ইজ বিগ অ্যাচিভমেন্ট, বাট যেটা ডিমান্ড তৈরি হয়েছে বলছেন, এটাকে আমি পুরোপুরি স্বীকার করিনি। আপনি ট্রেড ভলিউম দেখেন না, বাজারে সেল প্রেশার নাই, একটা এক্সপেকটেশনে ওই যে মনস্তাত্ত্বিক যে জায়গাটা কেটে গেছে যে ঠিক আছে এরকম বড় ধরনের বিক্রি প্রেশার আসবে না, সুতরাং আমি সেল করবো না। বাজারে সেল প্রেশার নাই, বাজারে কিন্তু আপনার ডিমান্ড তৈরি হয় নাই। কয়টা শেয়ার হল্টেড হয়েছে? ডিমান্ড যদি সত্যিই তৈরি হইতো পুরো বাজার হল্টেড হওয়ার কথা ছিল আজকে, সেই তৈরি হয় নাই। কথার কথা বলছি, কারণ যেভাবে হঠাৎ করে জিনিসটা হয়েছে তো সেইভাবে ডিমান্ড তৈরি হয় না। সুতরাং এটাকে সাস্টেইনেবল করার জন্য, বাজারটাকে সাস্টেইনেবল করার জন্য আপনাকে ডিমান্ড সাইডটাকে তৈরি করতে হবে। এটা একটা ভেরি ফোরকান সাহেব, সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি জানেন, অনিশ্চয়তার মাঝেও যে একটা নিশ্চয়তা, মানে আশ্বাস, এটি আমাদের জন্য অনেক কিছু, কোনো সন্দেহ অনেক কিছু। সেই জন্য বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। যেটা আলাপ করতেছিলাম যে এই যে ডিমান্ড ক্রিয়েটের কথাটা বলতেছেন, যে ডিমান্ড সাপ্লাইটা বেশি হয়ে গেছে, সাপ্লাইয়ের মধ্যে ভদ্রলোক যে প্রশ্ন করলেন, কিছু খারাপ শেয়ারও আসছে,
কিছু ভালো শেয়ারও আছে। এই যে ডিমান্ড ক্রিয়েট করে এটা এখন আপনি যে ফাইন্যান্সের অধ্যাপক হিসেবে বলেন কিভাবে? জি, আমি প্রশ্নকর্তার ওই প্রশ্ন ধরেই কথা বলতে চাচ্ছি যে আসলে বিষয়টা হচ্ছে সেই 2010 সালের থেকে এই ঘটনাগুলো ঘটে আসছে, এবং তখন মানুষ যেটা করেছিল, যখন আবার বাজারটা শেয়ারটা ফল করে গেল, তখন সেকেন্ডারি মার্কেট ডিমান্ডটা কমে গেল। এবং তখন কিন্তু প্রশ্ন একটা ছিল যে হ্যাঁ, বাজারে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই ভাবে নেই। এবং ওই সময় আপনার যদি মনে থাকে, অবশ্যই মনে আছে, ওই সময় কিন্তু আমরা আইপিওতে আসার জন্য বহু চেষ্টা করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী বারবার বলছেন, তাই না, এবং ডেটও দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, সেটা কিন্তু হয়নি। অর্থাৎ সেখানে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ওই সময় ক্রিয়েট হয়েছিল, পরে কিন্তু আবার সেটা ফল করে গেছে। ফল করে ঘটনা কি ঘটলো, ওই বিনিয়োগকারীগুলি আসলো প্রাইমারি মার্কেটে বিনিয়োগ করার জন্য। তারা দেখলো যে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করলে এখন লস হচ্ছে। তারপর আমরা দেখলাম এই আইপিও যখন আসা শুরু হলো, অর্থাৎ এই ডিম্যান্ড আপনি হয়তো জানেন, এক একটা আইপিওতে আসলে 40 গুণ 50 গুণ পর্যন্ত দরখাস্ত পড়ছে। অর্থাৎ সব লোকজন সেকেন্ডারি মার্কেট থেকে প্রাইমারি মার্কেটে চলে আসলো। অর্থাৎ শিফটিং অফ ডিম্যান্ড কোথায় শিফট হয়েছে? প্রাইমারি মার্কেটে। মানুষ কিন্তু, বিনিয়োগকারী কিন্তু বাজারে আছে, কিন্তু কোথায় চলে গেছে? প্রাইমারি মার্কেটে। এবং সেই সুযোগে যে ঘটনাটি ঘটেছে, যেটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়, সেই সুযোগে প্রচুর পরিমাণ গত 4 বছরে প্রায় 80টার মতো আইপিও বাজারে আসছে। এবং এই আইপিও নিয়ে মানুষের অনেক কথাবার্তা আছে, এবং সেগুলো আমরা বাজারে দেখছি। আইপিও যে প্রাইসে অফার করা হয়েছে, এখন অধিকাংশ শেয়ারের মার্কেট প্রাইস তার থেকে অনেক নিচে আছে, অধিকাংশ শেয়ারের। উদাহরণ যেমন আমরা বলি, একটা কোম্পানি 25 টাকায় বা 26 টাকায় আইপিওতে আসছে, এখন সেটার দাম হচ্ছে 12 টাকা। কেন? এটা হয়েছিল যে, অর্থাৎ এইটাকে জাস্টিফাই করার জন্য, অর্থাৎ এইটাকে যে জাস্টিফাইড করার জন্য কিন্তু এই মার্কেটটাকে এইভাবে করা হয়েছে, এবং আলটিমেটলি পরবর্তীতে কিন্তু এটা কমে আসছে। একজন দর্শক এই রিলেটেড একটা প্রশ্ন। জি প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি হ্যালো, জি বলেন। জি, আমি প্রশ্নটা কি আবার করব? জি জি জি, আমি প্রশ্ন শুনতে পাই নাই। জি, আমি বলছিলাম যে শেয়ার মার্কেটে আমরা যারা খুদে বিনিয়োগকারী আছি, আমরা তো আসলে অতটা সচেতন না। আমরা অনেক সময় আপনাদের কথার উপর ডিপেন্ড করি, মার্কেটে স্ক্রিন দেখে দেখে বিনিয়োগ করি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটা শেয়ারের ফেস ভ্যালু সহ 25 টাকা নিচ্ছে, 15 টাকা প্রিমিয়াম আর 10 টাকা নিচ্ছে আপনার ফেস ভ্যালু। যেমন রিজেন্ট ট্যাক্স, আমি নাম ধরেই বললাম, যদি বলার ইচ্ছা ছিল না। তো 25 টাকা দিয়ে যখন শেয়ারটা মার্কেটে আসলো, আমরা যদি 30 টাকা দিয়ে শেয়ারটা কিনে, আমার অফেন্সটা কোথায় ভাই? কারণ আমরা বুঝি না, কিন্তু এসইসি যারা পারমিশন দেন, যারা অডিট করেন, তারা কি বুঝে না এই বিষয়টা? সালাউদ্দিন সাহেব, এইটা নিয়ে কিন্তু মিনা সাহেব কথা বলতেছিলেন। জাস্ট আপনার যে প্রশ্নটা, এটা নিয়ে কিন্তু উনি কথাটা শুরু করেছিলেন যে 25 টাকার একটা শেয়ার বাজারে আসলো, আইসা এখন 12 টাকা। না, আমরা আমার কথা কিন্তু ওইটা, আমি এই কথা আগেও কয়েকবার বলেছি। অর্থাৎ এই গত কয়েক বছর ডিমান্ড সাপ্লাইয়ের ভিতরে অনেক গ্যাপ হয়ে গেছে। যে পরিমাণ সাপ্লাই আসছে, একদিকে সাপ্লাই আসছে, অন্যদিকে আস্থাহীনতার কারণে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেনি। বিনিয়োগ না করা মানে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে না তারা, এবং এইটার থেকে আজকে এই অবস্থা হয়ে আসছে। তার পিছনে অনেকগুলি কারণ ছিল, এবং সেই হিসাবেই কিন্তু এখন আমরা এই যে নীতিগুলো পরিবর্তন করার চিন্তা ভাবনা করছি। তো এই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপ, এই জিনিসটা আসলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখানে আরও সজাগ হওয়া উচিত। তার কারণ আমরা 2010 সালে যে ধাক্কাটি খেয়েছি, এখনও কিন্তু সে ধাক্কা আমরা খেয়েই যাচ্ছি। এটাকে কিন্তু এখন আমরা সামাল দিয়ে উঠতে পারিনি। যদিও অনেকে মনে করেন বাজার এখন স্বাভাবিক। এই যে বাজার স্বাভাবিক, এই ধরনের অ্যাটিটিউড যাদের আছে, এবং এই অ্যাটিটিউডটা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কমিউনিকেট করার চেষ্টা করে, আমি মনে করি তারা বাজারে ক্ষতি করছে। এটা কিন্তু আসলে ঠিক নয়। সুতরাং এই বিষয়টি, বাজারের অবস্থা স্বাভাবিক নয়, স্বাভাবিক করার জন্যই কিন্তু আমরা গলাবাজি করে যাচ্ছি। ধন্যবাদ মিনা ভাই, চমৎকার ভাবে ইয়ে করছেন। আপনি কি বলেন, মনে করেন যে এই যে ডিমান্ড ক্রিয়েট, আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করে বাজারে আসাটা ঠিক হবে? যেটা নিয়ে প্রশ্নকারী যে কথাটা বলেছেন যে বাজারে কি তাহলে খারাপ আইপিও আছে, খারাপ আইপিও আছে, এটা উনি প্রশ্নটা করেছে। ভাই, আমি সরাসরি উত্তর দিতে চাই, যেখানে ভালোর অবস্থান আছে সেখানে কিছু খারাপের অবস্থান থাকবে, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, বাজারে দুটো আইপিও কিন্তু বাজারের প্রাণ সব সময়। এটা একদম মানে আইপিওর অবস্থান ছাড়া বাজার টিকার কথা নয়।
কিন্তু প্রশ্ন হলো যে বাজার যখন এইরকম ক্রাইসিস পিরিয়ডে থাকে তখন সেটার লাগাম টেনে ধরাও বুদ্ধিমানের কাজ। কারণ আমার সেকেন্ডারি বাজারের যদি অস্তিত্ব না থাকে আমি এই আইপিও দিয়ে কি করব, কারণ একসময় তো এই আইপিও টিকবে না, এটা একটা এখন এই জন্য আমি জানি না বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেক কিন্তু যুগান্তকারী পদক্ষেপ তারা নিয়েছেন, কিন্তু সাথে যে জিনিসটা আমার কাছে মনে হয় তাদের একটু রিভিজিট করা দরকার সেটা হলো যে এই যে ঘন ঘন যে আইপিও দেওয়াটা যখন মার্কেটটা খারাপ ঠিক সেই অবস্থায় এই ঘন ঘন আইপিও দেওয়ার হাত থেকে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে কথাটা বারবার আসছে সেটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে বাজারের রেগুলেটর হিসেবে আমার মনে হয় ডিমান্ড সাইডটাকে একটু উইক করে সাপ্লাই সাইডটাকে যদি একটু উইক করা যায় তাইলে হয়তো বাজারে এরকম একটা ইস্যু চিন্তা করা যেতে পারে। এটা হলো 1 নাম্বার বিএসসিসির থেকে করা। দ্বিতীয় হলো আপনি দেখেন ডিমান্ড ক্রিয়েট করার কিন্তু অনেকগুলো জায়গা আছে, খালি রেগুলেটরের উপরে সবসময় ডিপেন্ড করলে হবে না, বাট রেগুলেটর ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ইনকাম ট্যাক্স অথরিটি, বাজেট, প্রত্যেকটা জায়গাকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। আমাদের দেশে যেটা হয় কোনো সমন্বয় থাকে না, ওয়াসা কাটে তো বিদ্যুৎ কাটে, বিদ্যুৎ খুঁড়ে তো ওয়াসা কাটে, রাস্তায় সরকারের টাকা যায়, আপনার আর আমার টাকা যায়। প্রশ্ন হলো অন্য জায়গায় যে আমার যদি এই রেগুলেশনটাগুলোকে যদি আমি সমন্বয় করতে না পারি, এই কোঅর্ডিনেশনটা যদি না বাড়ানো হয় তাইলে রেগুলেটরদের মধ্যে যদি এই বিএসসিসি রেগুলেটর হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের রেগুলেটর, সেখানে এনবিআরও রেগুলেটর, কেউ ছোট অথবা বড় রেগুলেটর কেউ কারো উপরে প্রভাব বিস্তার করবে এই ধরনের তাদের মধ্যে ইগো প্রবলেমটা হচ্ছে, এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ইগো প্রবলেম হচ্ছে। সো এই জায়গাটা থেকে বের হয়ে যদি এই রেগুলেটরদেরকে যদি কোঅর্ডিনেশনে আপনি না আনতে পারেন সেটা একটা ইস্যু হবে, এটা আনতে হবে ডিমান্ড তৈরি করার জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু। ফাইনালি আপনি দেখেন যে ডিমান্ড তৈরি করার জন্য আমি ব্যাংকগুলোর দায়িত্ব বলেছি, আমি একই রকমভাবে যারা ব্রোকারেজ হাউসগুলো আছেন যাদের কাছে ডিলারশিপ লাইসেন্স আছে তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যায়। তবে সেখানে আমি যেটা বলতে চাবো সেটা হলো যাদের ডিলারশিপ লাইসেন্স আছে তাদের জন্য একটা আইন হওয়া উচিত যে যারা ডিলারশিপ লাইসেন্স রাখবেন তাদের কমপক্ষে ডিলারশিপের এগেইনস্টে এই এত কোটি টাকা জমা দিতে হবে। আপনার এটার জবাব দিব আমি শেষ করি, একটু শেষ হয় না, এটা একটা জায়গা হইতে পারে। দ্বিতীয়ত হইতে পারে সাপ্লাই সাইডে যে আইপিও গুলো দুর্বলতার প্রসঙ্গ উনি তুলেছেন, ইয়েস কিছু কিন্তু দুর্বল আইপিও ডেফিনেটলি এসছে, কোনো সন্দেহ নাই। এখন আপনি দেখেন যেটা উনি বলেছেন স্পষ্টভাবে যে রিজেন্ট টেক্সটাইলে 30 টাকার আইপিও 15 টাকা হয়ে গেছে, ভাই এখানে 12 টাকা হয়ে গেছে। এখন বাজারে আইপিও আসার পরে প্রাইস ধরে রাখার দায়িত্ব রেগুলেটরের নয়। এখন যখন 15 টাকা প্রিমিয়াম দেয়া হয়েছে আমার প্রশ্ন হলো যখন প্রিমিয়ামটা দেয়া হয়েছে প্রিমিয়াম ডিসক্লোজার বেস আইপিওতে প্রিমিয়ামের জাস্টিফিকেশন দেখেই কিন্তু আইপিওটা দেয়া হয়েছে, বাট কোশ্চেন হলো অন্য জায়গায় যে আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, একটু বিরতিতে আইসা আপনার কথাটা শুনতে দেবো। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক আমরা আবার ফিরে আসছি আমাদের আলোচনায়, যেটা ফুরকান সাহেব আলোচনা করেছিলেন 15 টাকা যেটা আসছে সেখানে দেখতে হবে যে তার আইপিওর যে টাকাটা সে নিয়েছে সেই টাকাটা নেয়ার কতদিনের মাথায় দামটা কমেছে এবং সেটা কোনো ফাইন্যান্সিয়াল রেজাল্ট এসছে কিনা। যদি সে রেজাল্টটা হয়ে থাকে ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট, সেখানে আঙ্গুল তোলার খুব একটা সুযোগ নাই যদি খারাপ হয়ে থাকে, কারণ ওই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে তার পুরো আইপিওর ফান্ডটা ইনভেস্টমেন্ট হয়ে তার যে পরিমাণ ক্যাপিটাল হয়েছে সেই ইপিএসে কিন্তু হিট করতে পুরোপুরিভাবে পারে নাই। দি মেইন কোশ্চেন ইজ প্রাইস কমার, সেটা হলো যে আমার আইপিও থেকে যে টাকাগুলো নিয়েছে সেগুলো প্রপারলি ইউজ হয়েছে কিনা। এই জায়গাটাকে খুব স্ট্রংলি মনিটরিং যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু রেজাল্ট আসবে না, কারণ ক্যাপিটাল বেড়েছে যদি আইপিও টাকা পুরোপুরিভাবে ইউজ না হয় ইপিএসে সেটা কন্ট্রিবিউট হবে না। এখন আসেন আপনার এই ফান্ডের সাপ্লাইয়ের ব্যাপারে ব্যাংকগুলোকে ভূমিকা রাখতে হবে। আমি যেটা বললাম যে ডিলারশিপ লাইসেন্স যাদের আছে সেখানে তাদেরকে বলতে হবে তোমার মিনিমাম এত কোটি টাকা থাকতে হবে, ব্রোকারেজ হাউসগুলোর পেড আপ ক্যাপিটাল বাড়াইতে হবে, মার্চেন্ট ব্যাংকগুলোর পেড আপ ক্যাপিটাল বাড়াইতে হবে, অ্যান্ড ফাইনালি যেটা করতে হবে সেটা হলো বাজারের যারা দায়িত্বশীল ভূমিকায় আছে, সেই দায়িত্বশীল ভূমিকা বলতে যার মার্কেট ইন্টারমিডিয়েট মিউচুয়াল ফান্ড, এদের দিকে আমি বারবার করে আঙ্গুল তুলতে চাই যে এই মিউচুয়াল ফান্ডগুলোকে আরও সক্রিয় ভূমিকায় আসতে হবে। রেগুলেটর হিসাবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এই যে কাজগুলো আসছে সেগুলোকে মনিটর করতে হবে। এখন আসেন আমাকে একটু যেহেতু আপনি ব্রোকার এবং ডিলারদেরকে করতেছেন, আমি অ্যাজ এ ব্রোকার অ্যান্ড ডিলার আপনাদেরকে প্রশ্নটা উত্তর দিচ্ছি। গত 2-3 বছর যাবৎ আমরা ব্রোকার হাউসগুলো কীভাবে ব্রোকারেজ হাউস চালাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটা ব্রোকার হাউস থেকে অন্তত 50% স্টাফ রিট্রেস করা হয়েছে, ছাঁটাই করতে হয়েছে, কারণ বাধ্য হচ্ছে, আমরা চালাতে পারতেছি না। এখন এমনও আছে যে আমার হাউস আমি কত লোকসান দেব প্রতিদিন প্রতি মাসে, আপনি দেখেন যেখানে 500-600 কোটি টাকা ট্রানজ্যাকশন ছিল সেখানে চলে আসছে 200 কোটি টাকা, 150 কোটি টাকা। এই অবস্থায় ব্রোকার হাউসগুলো রান করতেছে, কথাটা বুঝতে পারছেন। এখন আসেন ডিলারদের বেলায়, আমরা ডিলার একটা বিট করতে গেলে আমাদের 2 কোটি 2.5 কোটি টাকা লাগে, তারপর আমরা করে যাচ্ছি, আমাদেরকে কোনো ব্যাংক ওটা একটা টাকা দেয় না, একটা টাকা আমাদেরকে কোনো ব্যাংক দেয় না, আমরা অস্পৃশ্য।
আমাদের এক্সপোজারের আমাদের টাকা চাইলে এটা ওদের সকল এক্সপোজারে চলে যায়। সেই জন্য কালকে মিটিংয়ের মধ্যে একটা কথাও আসছে, রিস্ট্রাকচারিং অফ দি কম্পোনেন্টস অফ এক্সপোজার। এটা যদি ক্লিয়ার হয়ে যায় যে আপনাকে টাকা দিবে, উনাকে টাকা দিবে, আমাকে, এটা এক্সপোজারে যাবে কেন? এক্সপোজারে যাবে শুধুমাত্র লিস্টেড কোম্পানিজগুলো। সেই যদি হয় তাহলে বাজারে ফান্ডের কোনো অভাব হবে না। আমি টাকা নিব তো আমার ক্যাপাসিটিতে, আমার কোলাটেরাল এগেইনস্টে, সেটাকে কেন দেওয়া হবে না? আজকে যে আপনার ডিলাররা অ্যাক্টিভেট হতে পারতেছে না বিকজ দে ডাজন্ট হ্যাভ এনি ফান্ড। তারা একটা বিট করতে গেলে আরেকজনের কাছে হাত পাততে হয়, প্রাইভেট লোন নিতে হয়। কথাটা বুঝতে পারছেন? এই অবস্থানের মধ্যে আপনি আমাদের ডিলার এবং ব্রোকারদের অবস্থানটা ক্লিয়ার করে দিলাম আপনাকে। এখন আপনি বলেন। আমি এই বিষয়টা নিয়ে প্রথম বলে নেই, যেহেতু বিষয়টি আলোচনা এখনই আমরা শেষ করব, যে ডিলার অর্থাৎ অপরদিকে দেখেন আপনাদের কাছে টাকা নেই, ঠিক আছে না, আপনারা বিনিয়োগ করতে পারছেন না, আবার এক্সপোজার লিমিটের কথা বলে ব্যাংকগুলি টাকা দিতে চাচ্ছে না। আমি এইটা বুঝি না, ব্যাংকগুলি এইগুলি কিভাবে চিন্তা ভাবনা করে। আমি ডিপোজিটারদের কাছ থেকে টাকা নিয়েছি, টাকা নিয়ে তাদেরকে ইন্টারেস্ট দিচ্ছি, আর আমি সেই টাকা এখানে আইডেল ফেলে রেখেছি। এই যে একটা যে আইডেল ফেলে রেখে কী হচ্ছে, ব্যাংকেরও লস হচ্ছে, কিন্তু এই টাকাগুলি, এই আইডেল টাকা এখন প্রায়, আমি তো প্রায় শুনেছি প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো আইডেল পড়ে আছে। সেই টাকাগুলি যদি আজকে আপনারা ডিলারদেরকে বা ব্রোকারেজ হাউসগুলিকে লোন হিসেবে দেওয়া হয়, আমি তো সেটাতে কোনো দোষের কিছু দেখি না। সেই জন্য দরকার হলে ওই ডেফিনেশনটা চেঞ্জ করতে হবে। ডেফিনেশন চেঞ্জ করে ব্রোকারেজ হাউসগুলিকে এবং আপনার ডিলারদেরকে আপনার একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার নামটি বল, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান বলছি সিলেট থেকে। জি মাহবুব, আমার প্রশ্নটা হচ্ছে, ওই যে আমি ফ্যামিলি ট্যাক্সের শেয়ারের ওই ডিএসসি ওয়েবসাইটে ওদের স্পন্সর হোল্ডিং শেয়ারটা দেখলাম, 2015 সালে ছিল স্পন্সর হোল্ডিং 70%, আর 2016 মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত স্পন্সর হোল্ডিং হচ্ছে 30%। অথচ ডিএসসি ওয়েবসাইটে স্পন্সরদের যে শেয়ার সেলিং নিউজ সেটা ক্যালকুলেশন করলে অনলি 10% হয়। আমার কথা হচ্ছে বাকি যে এত শেয়ার সেল হয়ে গেল, অথচ আমরা বিনিয়োগকারী জানতে পারলাম না স্পন্সররা শেয়ার সেল, সেটা কিভাবে সম্ভব? অথচ থ্যাংক ইউ ভেরি রাইট কোশ্চেন হি ইজ রেজড, ভেরি সিরিয়াস কোশ্চেন হি রেজড। কথাটা বুঝুন। দেখেন, আমরা এটা খেয়াল করে দেখব, যখন আইপিওটা আসে তখন স্পন্সর পোর্শনটা কিন্তু সবসময় বেশি থাকে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে স্পন্সরের পোর্শনটা কিন্তু অনেক কমে যায়, এবং যার কারণে এসিসি বাধ্য করছে যে 2% শেয়ার হোল্ড করতে হবে প্রত্যেককে। এই জায়গাটাকে আরও বাড়ানো উচিত, কারণ এই স্পন্সরদের দৌরাত্মার জন্য কিন্তু আজকে বাজার কিন্তু অনেক, বাজারটাকে ড্রাই আপ করা বা বাজারে আজকের যে কনসিকুয়েন্স, এটার জন্য কিন্তু স্পন্সরদেরকে স্পেয়ার করার কোনো সুযোগ নাই। কারণ স্পন্সররা কিন্তু বাজার থেকে অনেক টাকা নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, আইপিও করে, রাইট অফার করে, বোনাস শেয়ার ইস্যু করে, কাগজ ধরায় দিয়ে। এই জায়গাগুলোতে আমি দেখতে পাই যে এই জায়গাগুলোতে যদি এই যে ইভেন দি অ্যাক্ট হ্যাজ বিন প্রমোটেড দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, সেখানে পর্যন্ত আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যারা করবে, যারা স্পন্সররা বা কোম্পানির ম্যানেজমেন্ট যারা ফাইন্যান্সিয়াল রিপোর্ট করবে, তাদের জন্য কোনো পানিশমেন্টের ব্যবস্থা নাই। এইটা কেমন ধরনের কথা? তারপরে কোয়ার্টারলি রিপোর্ট যখন এসিসিতে আসতেছে, তখন এক কোয়ার্টারে বেশি আর কোয়ার্টারে কম, সেখানে যারা স্পন্সর আছে তারা তাদের ইচ্ছা মতো করে কোয়ার্টারলি রিপোর্ট দিচ্ছে, হুইচ হ্যাজ বিন আনঅডিটেড এন্ড আনচেকড বাই এনিবডি এলস। আনঅডিটেড আনচেকড এন্ড দ্যাট হ্যাজ নট ইভেন বিন অডিটেড। যাই চেতা দিচ্ছে। তো এই যে জায়গাগুলো, এবং একটা স্পন্সর করছে কি জানেন, 8 কোটি শেয়ার সেল দিতেছে। ইয়েস, সো এই জায়গাগুলো কি যদি আপনি সিরিয়ালি অ্যাড্রেস করতে না পারেন, তার শেয়ারের দাম তো 30 টাকা হয়ে থাকে বা 20 টাকা হয়ে থাকে, 8 কোটি শেয়ার কত টাকা নিয়ে যাচ্ছে? আপনাকে বাজারকে আজকে সবাইকে আমরা যা কিছু বলি না কেন, রেগুলেটরদের কথাও বললাম, বাংলাদেশ ব্যাংকের কথা, সবাই অ্যাক্ট করার সাথে সাথে রেগুলেটরদেরকে তার শুদ্ধ ভূমিকায়, স্পন্সরদেরকে তার শুদ্ধ ভূমিকায় আসতে হবে, এবং তাদেরকে শুদ্ধিকরণের জন্য যা অভিযান চালানো দরকার ইমিডিয়েট বেসিসে চালানো উচিত বলে আমি বিশ্বাস করি। আমি এই বিষয়ে যেটা বলতে চাচ্ছি, আপনি যে স্পন্সরদের যে কথাটা বললেন, তাই না, স্পন্সররা আনঅডিটেড আনচেকড অ্যাকাউন্টস দিয়ে দিচ্ছে, কিন্তু এটা দেখার দায়িত্ব তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। অর্থাৎ একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিলেই আমি সেটাকে সত্য ধরে নেব, এটাও তো ঠিক না। এখানে একটা আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে বা এর কারণে যে আমার বাজারের শেয়ার ওঠানামা বেশি করছে, এই জন্য দায়িত্ব কিন্তু নিতে হবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে। আমরা যেখানে বুঝতে পারছি স্পন্সররা এই ধরনের কিছু আনইথিক্যাল কাজ করছে, যেহেতু এই ধরনের আনইথিক্যাল কাজের এক্সিস্টেন্স আছে, সেহেতু সেখানে সুপারভিশনের প্রয়োজন আছে, সেখানে রেগুলেশনের প্রয়োজন আছে, সেখানে আপনারা দৃষ্টি দিন। তাহলে কিন্তু দেখা যাবে যে ওই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের কথা বলা হলো,
আমি তো যত দেখি আমাদের শেয়ার বাজারে যত ধরনের কেলেঙ্কারি এটা ওটা হচ্ছে, এর পিছনে এই যে রং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা যেটা প্রেস করছি, এটা তো মূল কারণ। সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট করতে আজকে আমরা 5টি বছর লাগাইলাম, কাউন্সিল করতে আরো 2 বছর লাগালাম, তাই না? তারপরে আমরা আমার অডিটরের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে আরো কতদিন লাগাবো আল্লাহই জানে। সুতরাং এভাবে যদি হয়, তাহলে যদি আপনার বিনিয়োগকারীরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে যদি কোম্পানির ট্রু পিকচার না পায়, তাহলে সে তো প্রতারিত হবেই। এবং সেই প্রতারণার জন্য আমি মনে করি ভালো শাস্তির বিধান রাখা উচিত। এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে যদি কোনো সংশোধন আনার দরকার হয়, সেটাও করতে হবে। এটা হলো একটা। আর একটা হলো, আমি যেটা বলি সেটা, যদিও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা রেগুলেটরের কাজ করে বলে তারা বলে থাকে, সেখানে আরেকটি কাজ কিন্তু তাদের আছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো চেক করার জন্য। প্রয়োজনে আমরা কিন্তু বারবার একটা কথা বলছি, তাদের একটা আলাদা সেল আছে। দেয়ার শুড বি সাম চার্টার অ্যাকাউন্ট্যান্ট, মানে আপনার সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট, যারা এই ভ্যালুয়েশনগুলো ঠিকমতো চেক করবে, যারা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা দিচ্ছে সেটাগুলো তারা চেক করে দেখবে আসলে এটা ঠিক হচ্ছে কিনা। অর্থাৎ যেটা দিয়ে প্রতারণা করা হচ্ছে সেইখানে যদি আমরা চেক পয়েন্ট ঠিক করতে পারি, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা সমাধান হয়ে যাবে। এই জন্য আমি মনে করি এখানে স্পন্সররা যখন বিক্রি করে তখন তো ডিক্লেয়ার দিয়ে বিক্রি করে, ওনাদেরকে জানাই তো বিক্রি করে, সেই আইন তো তারা করে রেখেছে। কিন্তু কথা হলো আবার যে উনি যেটা বললেন 2%, and 2% এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, অনেক কথাবার্তা 2% নিয়ে তো বহু এখানে 2% হবে রিট পর্যন্ত করেছে না, 3% হবে। আমার স্পন্সর, আমি যখন আইপিওটা নিয়ে আসলাম তখন আমার কাছে এত শেয়ার, আইপিওটা আনার পরে আমি কেন শেয়ারগুলো সব পাবলিকে খাওয়াই দিব ভাই? ওনার তো আসছে এইখানে মানে এই টাকার তো কোনো জবাবদিহিতা নাই, এটা হতে পারে না। বাট এই জায়গাগুলোকে সেই জন্য ওখানে কিন্তু হাত দিতে হবে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ওখানেও হাত দিতে হবে। তাহলে দেখা যে কোনো লোক আসবে টাকা তুলে নিয়ে চলে যাবে, তার কোনো দায়িত্ব থাকবে না। একটা জিনিস করছে, বোনাস শেয়ার মানে লক ইনে থাকবে স্পন্সরদের কিছুদিন, এবং এখন যে ইয়েতে বুক বিল্ডিং মেথডে যেসব শেয়ার আসতেছে সেগুলো স্পন্সররা 3 বছর ইয়েতে থাকবে, লকিং থাকবে, এগুলো আসছে। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে উনি যে কথাটা বললেন, ফুরকান সাহেব যে কথাটা বললেন, যে আমাদের মন মানসিকতার পরিবর্তন হতে হবে। আমাদের স্পন্সররা যদি এইটা মনে করে যে এটা এর কোনো মানে বাজারের টাকা নিয়ে গেলাম, এটার কোনো জবাব দিয়ে তা না। কিন্তু শোনো, স্পন্সররা যদি বুঝতে পারে যে আমি যে কাজগুলি করছি এইটা চেক হচ্ছে বা এটা ডিটেক্ট করার মতো পদ্ধতি সেখানে আছে এবং ডিটেক্টেড হইলে আমার শাস্তির ব্যবস্থা আছে, তাহলে কিন্তু আপনার এটা ডিটারেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে, which is very important, তাই না? কাজ করবে এটা। এখানে মানে স্পন্সররা শুধু এককভাবে আমরা দায়ী করতেছি, ইট ইজ ট্রু যে এখানে কিন্তু এই যে মানে অডিটর সাহেবরা মানে অনেক, আমরা স্পন্সর বলতে কিন্তু শুধু স্পন্সর বলতে শুধু স্পন্সরের কথা বলছি না, মার্চেন্ট ব্যাংকও কিন্তু দায়ী, মার্চেন্ট ব্যাংকও দায়ী। কিন্তু কারণটা কি, মার্চেন্ট ব্যাংকের একটা টার্গেট দিয়ে রাখে বছরে 2টা ইস্যু আনতে হবে, সে পাগল হয়ে যায়, যা পারে সামনে নিয়ে আসার চেষ্টা করে, নিয়ে এসে আমাদের এই জায়গাটায় বোধহয় মুস্তাক ভাই আপনি খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন। অবশ্যই এটা আমিও মানে যখন এক সময় মার্চেন্ট ব্যাংকে কাজ করছি তখনও ছিল যে কোয়ার্টারলি একটা রিপোর্ট তাদেরকে দিতে হয় এসএসসিকে, কতগুলো আপনি আন্ডাররাইট করেছেন, কত টাকা আন্ডার ম্যান্ডেটরি কিছু দিতে হয়, এবং কমপক্ষে 2টা আইপিও বছরে। এই কন্ডিশনটা কেন? আর আমার কথা হলো যে আমার বাজারে এতগুলো মার্চেন্ট ব্যাংকের কি প্রয়োজনীয়তা ছিল? এখন প্রশ্ন হলো, আমি দিলাম মার্চেন্ট ব্যাংক, কিন্তু বাজারটাকে ডেট বাড়ানোর জন্য, ভালো আইপিও আনার জন্য, সাথে কন্ডিশন জুড়ে দিলাম যে কমপক্ষে 2টা আইপিও আনতে হবে। তো এই কমপক্ষে 2টা আইপিওর খবর যখন আপনি মাথার উপরে দিয়ে দিবেন, আমি তো ভালো আইপিও চিন্তা করতে পারি না অনেক সময়, কারণ আমার আইপিও আনতেই হবে। এটা স্বাভাবিক। এইখানে সেই প্রশ্নটা আপনার এই পয়েন্টে যেটা আর একটু বেরিয়ে আসলো সেটা হলো, আমাদের এখন বোধহয় 55-এর মতো মার্চেন্ট ব্যাংক আছে। তো একটা ব্যাংকে যদি 2টা করে আইপিও আনতে হয়, বছরে কয়টা? 110টা আইপিও আসবে। 110টা আইপিও আসলে তাহলে বাজারের অবস্থা কি হবে? বাজার দেখেন শেয়ারের সাপ্লাই কিন্তু অনেক বেড়ে যাবে। তাই যদি হয় একটা ফোন নিয়ে অপেক্ষা। জি প্রিয় দর্শক, আপনার নামটি বলে লাস্ট প্রশ্ন করুন ভাই। আমার নাম জাকির, আমি ধানমন্ডি থেকে। জি জাকির সাহেব, আমি 2011 সাল থেকে 18 লাখ টাকা শেয়ার নিয়ে বসে আছি আর কি। কোনো একদিন ভালো হবে এবং হয়তো মানে সুদিন ফিরে পাবো, কিন্তু কমতে 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 এখন আমার ইকুইটি 4 লাখ টাকা আছে। বাসায় ভাই যেতে পারি না, বাচ্চাদের দিকে তাকাইতে পারি না, নিজের সমস্ত কিছু বাদ দিয়ে কিন্তু এগুলো ইনভেস্ট করছিলাম। একই গভর্নমেন্ট আছে, ভাবছিলাম যে কন্টিনিউটিটা চলবে এবং কোনো এক সময় ভালো হবে। গভর্নমেন্টের প্রধানও বলেন যে হ্যাঁ ভালো করব আমরা। বাংলাদেশ ব্যাংক তো এর আগে তো যা করে গেছে উনি করছেনই,
গতকালকে একটা ভালো ঘোষণা হয়েছে, এটা যাতে বাস্তবায়ন হয়। আর যারা দুর্বৃত্ত, এটা তো চিহ্নিত, তাদেরকে কি একটু কিছু আমরা করতে পারি না? এত কিছু করতে পারি ভাই। ধন্যবাদ, এটা নিয়ে আলাপ করতেছিলাম। ধন্যবাদ, যাতে কোনো মানুষ আত্মহত্যা না। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটা খুব সুন্দর এবং স্পর্শকাতর। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করতেছিলাম, আপনারা একটু শুনেন। আমরা যেটা বলি, উনি যে পয়েন্টটা শেষ করলেন যে যারা আসলে উনি যে শব্দটি ব্যবহার করলেন দুর্বৃত্ত, অর্থাৎ যারা শেয়ার বাজারটাকে নষ্ট করেছে আমি বলবো, তাই না? এর তো একটা ইন্ডিকেশন আছে এবং এটা ইব্রাহিম খালিদ সাহেব তার রিপোর্টে উনি বলেছিলেন যে ইব্রাহিম খালিদ সাহেবের রিপোর্টটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। না, আমি বলি যা হোক, এখন সেখানে কে কে এরকম আছে, দোষী ব্যক্তি আছে, তাদের বিষয়ে ইনকোয়ারি করে দেখেন। আবার ট্রাইব্যুনালও কিন্তু আমরা গঠন করেছি। আমাকে মিনা ভাই শেষ করতে হচ্ছে, আমাকে ইয়ে করতেছে। আজকের মূলত আলোচনা, প্রিয় দর্শক, যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রেগুলেটরদের মধ্যে সমন্বয়হীনতা। আমরা আশা করব মানে রেগুলেটরের মধ্যে সমন্বয় হোক, আর যেন এই দৃষ্টান্ত, তিতাসের দৃষ্টান্ত আরেকবার না হয়। মানে আমরা চাবো বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যান্ড মিনিস্ট্রি সবাই মিলে পুঁজিবাজারের দিকে একটু খেয়াল করুন। এবং এই যে প্রশ্নটা আজকে বেশিক্ষণ আলোচনা হয়েছে সেটা হচ্ছে স্পন্সরদের শেয়ার বিক্রির ব্যাপারটা। সেই স্পন্সররা বোনাস শেয়ার ইস্যু করে তারা বিক্রি করা শুরু করেন। আপনি প্রতিদিন দেখবেন স্পন্সরদের সেল আছে বাজারে। যাই হোক, রেগুলেটররা এইটা লক্ষ্য রাখবেন বলে আশা নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।